ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেগুলো পড়ে এসেছি সেগুলোর কিছু কিছু টপিকের অ্যাডভান্স জিনিসপত্র আমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে রয়েছে। এটা অলরেডি আপনাদেরকে ডিসকাস করা হয়েছে আপনাদের সাথে। এবং অ্যাডভান্স কিছু প্র্যাকটিক্যালও রয়েছে, ইন্ডাস্ট্রি ভিজিট রয়েছে, সেগুলো তো আছেই। সাথে সাথে আজকে যে টপিকটা রয়েছে, ধরুন আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছেন যে বেসিক চার্জার, মানে ইভি যে চার্জার হয়, চার্জারের কি কি টাইপস হয়, যেমন অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জার পড়েছেন হয়তো। এবার চার্জারের ভেতরের যে সার্কিটে কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো আপনারা জানেন। আমি এখানে স্ক্রিন শেয়ার করিনি, একটু বাদে করছি। আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন বলে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা বেসিক সার্কিট ডিজাইন আমরা জানি মোটামুটি সব, যে চার্জারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, চার্জার কিভাবে মাইক্রোফোনটা অফ কাজ করতে করে। বলুন। বলছি কৌশিক বাবুকে মাইক্রোফোনটা অফ করতে বলুন। আচ্ছা, আমি করে দিচ্ছি এখান থেকে। যেটা বলছিলাম যে আমরা বেসিক চার্জারের যে কম্পোনেন্ট, চার্জিং কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি প্রথম সেমিস্টারে। কী কী কম্পোনেন্ট থাকে, সার্কিট, বেসিক চার্জিং সার্কিট কীভাবে কাজ করে সেটাও মোটামুটি জানি। এছাড়াও আমরা সেকেন্ড সেমিস্টারে সোলার চার্জিং সম্পর্কেও জেনেছি। সেকেন্ড সেমিস্টারে আপনাদের সোলার চার্জিংয়ের একটা ক্লাস হয়েছিল এবং সেখানে সোলার চার্জিং কীভাবে কাজ করে এবং টোটাল একটা ধরুন চার্জিং স্টেশন, সেটা যদি আমি সোলার চার্জিংয়ের উপর বেস করে চালাতে চাই, তাতে কতগুলো কি সোলার প্যানেল লাগবে এবং তার ব্যাটারি ক্ষমতা কী হবে, বা এই সংক্রান্ত ডিসকাশনও আমাদের হয়েছে, তাই না? তো আজকের ক্লাসটা মূলত ফোকাস করা হবে মানে একবার ব্যাটারি থেকে যে আমরা চার্জিং, মানে ব্যাটারিকে যে আমরা চার্জ করি সেই চার্জিং সার্কিটটা একবার ডিসকাশন করব এবং তারপরে ফল্ট ডিটেকশনে যাব। এবার ফল্ট ডিটেকশনটা আপনারা একটা প্র্যাকটিক্যাল ক্লাস পাবেন, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যাল ক্লাসে সেখানে আমাদের ফল্ট ডিটেকশনে কি হবে, চার্জার এবং কন্ট্রোলার সমস্ত কিছু একসাথে করানো হবে। তো তার আগে যে প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার আগে যেটুকু থিওরিটিক্যাল নলেজ আপনাদের জানা উচিত সেইটুকু আজকে ডিসকাশন করা হবে, ঠিক আছে? তো শুরু করছি, স্ক্রিন শেয়ার করছি। মূলত আপনারা যেগুলো ফার্স্ট সেমিস্টারে পড়েছেন সেই কম্পোনেন্টগুলোই হয়তো দেখতে পাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের যেটা প্রথম সেমিস্টারে পড়েছিলাম তার সাথে একটু লিঙ্ক করে দিই ব্যাপারটাকে। এই জিনিসটা আমরা প্রথম সেমিস্টারে পড়েছিলাম, অনবোর্ড চার্জিং এবং অফবোর্ড চার্জিং। মূলত ডিফারেন্সটা আমি একটু বলে দিই আবার পুনরায়। সেটা হচ্ছে যে আমাদের অনবোর্ড চার্জিং অর্থাৎ গাড়ির মধ্যেই আমাদের সমস্ত চার্জিং কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু গাড়ির মধ্যেই থাকছে। অর্থাৎ এসি টু ডিসি কনভার্টার বলুন বা ডিসি টু ডিসি কনভার্টার বলুন এবং ব্যাটারি ব্যাংক সমস্তটাই কিন্তু আমাদের গাড়ির মধ্যে থাকছে। গাড়ির বাইরে কি থাকছে, শুধুমাত্র একটা প্লাগ পয়েন্ট থাকছে, যেটা আমি গিয়ে ডিরেক্টলি চার্জিং স্টেশনে ইনসার্ট করতে পারি। আর অফবোর্ড চার্জিংয়ের ক্ষেত্রে কি হয়, চার্জিং যে মডিউলটা অর্থাৎ গাড়ির মধ্যে শুধুমাত্র ব্যাটারিটা থাকবে, বাকি এসি টু ডিসি কনভার্টার এবং ডিসি টু ডিসি কনভার্টার পুরোটাই কিন্তু চার্জিং মডিউল, অর্থাৎ যে বক্সটা থাকে আমাদের চার্জারের যে বক্সটা, সেটা টোটোর ক্ষেত্রে আপনারা দেখেছেন হয়তো, যে একটা বা আমাদের নর্মাল ফোনের যে চার্জার হয় সেরকম আপনারা একটা প্রোটোটাইপ ধরতে পারেন। আমাদের বাড়ির যে স্মার্টফোনের চার্জার হয়, বাড়িতে আমরা রেডিয়েটার ইউজ করি, অলমোস্ট সেটাইকে আমরা অফবোর্ড চার্জার হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? এবার বাড়ির যে আমরা ফোনে চার্জ করি সেটা 5 ভোল্ট, অবশ্যই অনেকে জানেন। আর টোটো চার্জিংয়ের ক্ষেত্রে সেটা হয় অনেক সময় 48 ভোল্ট, আর 4 হুইলারের ক্ষেত্রে সেটা বেশি হয়, ঠিক আছে? এবার মূলত আমি একটু ডিটেলসে যাচ্ছি, ঠিক আছে? এই যে কম্পোনেন্টগুলো অলরেডি আপনারা পড়ে এসছেন। কন্ট্রোলারের ব্যাপারটা পরের দিন ডিসকাশন হবে। আমি একদম চলে যাচ্ছি মেন ওয়্যারিং ডায়াগ্রামে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা আগে ডিসকাশন করেছিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির সাপ্লাই, এই বাড়ির সাপ্লাইটা হচ্ছে আমাদের জেনারেলি আসে হচ্ছে 230 ভোল্ট এসি, যেটা হয় 50 হার্জ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সেটা সবাই জানেন। এবার এখানে একটা ইনপুট ফিল্টার দেওয়া রয়েছে। ইনপুট ফিল্টারের মানে হচ্ছে অনেক সময় আমাদের সাপ্লাই থেকে আমরা হারমোনিক্স পাই। হারমোনিক্স মানে কিছু নয়েজ থাকে, অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করে, অনেক সময় আগেকার দিনে যেমন ফ্রিজে হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া থাকতো,
এই সমস্ত জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এই পার্টটা ইগনোর করি, পরবর্তী পার্ট হচ্ছে আমাদের এসি টু ডিসি কনভার্টার। এই এসি টু ডিসি কনভার্টারের কাজ হচ্ছে কি, আমাদের নর্মাল যে 230 ভোল্ট আমরা সাপ্লাইটা পাই, সেটাকে আমাদের ডিজায়ার্ড যে ডিসি ভোল্টেজ আছে, অর্থাৎ ধরুন টোটোর ক্ষেত্রে ধরুন 48 ভোল্ট, সেই ভোল্টেজে কনভার্ট করা, ঠিক আছে। তো আমরা জেনারেলি থার্ড সেমিস্টারে আমরা ফোকাস করব অ্যাডভান্স সার্কিট, টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার, আর ফোর্থ সেমিস্টারে আমরা ফোকাস করব সেকেন্ড সেমিস্টারে যেটা হয়েছিল অর্থাৎ ফোর হুইলারের উপর, মোটামুটি উপর ফোকাস করবো, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি টোটোকে ধরে নিই, টোটোর যে বেসিক চার্জিং মডিউলটা থাকে, সেখানে আমরা দেখেছি যে মোটামুটি 48 ভোল্ট স্ট্যান্ডার্ড ডিসি ভোল্টেজে আমরা কনভার্ট করি। তো 230 ভোল্ট থেকে 48 ভোল্টে কনভার্ট কিন্তু ডিরেক্টলি হয় না। তার জন্য কি সার্কিট ইউজ করা হয় আমরা সবাই জানি, যে একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করা হয়। সেটা হচ্ছে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই সার্কিটটা দেখে একটু হয়তো কমপ্লেক্স মনে হতে পারে, বাট ব্যাপারটা কিছুই না। প্রথমে আমাদের হচ্ছে এই যে সাপ্লাইটা আসছে, সাপ্লাই থেকে আমরা কি করছি, সাপ্লাই থেকে আমরা এই যে ব্রিজ কনভার্টার ইউজ করছি, ঠিক আছে। ব্রিজ কনভার্টারে কি হয় না, ব্রিজ কনভার্টারে হচ্ছে আমাদের এসি টু ডিসি কনভার্টার লেখা আছে, ফুল ব্রিজ এসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে। তো ব্রিজ কনভার্টারের মাধ্যমে আমরা এসিটাকে ডিসিতে কনভার্ট করলাম। তার আগে একটা অবভিয়াসলি ট্রান্সফরমার থাকে, এখানে সেটা দেখানো নেই, একটা ট্রান্সফরমার থাকবে। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা। ধরুন 230 ভোল্ট আছে, সেখান থেকে আমি 60 ভোল্ট বা 50 ভোল্ট এরকম রেঞ্জে আমি এসি থাকবে, 230 ভোল্ট এসি থাকবে, কিন্তু ওটাকে স্টেপ ডাউন করলাম, অর্থাৎ ভোল্টেজটাকে আমি ভোল্টেজের রেঞ্জটাকে কমিয়ে আনলাম, ঠিক আছে। ট্রান্সফরমারে অনেক সময় আপনাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলাম, মানে যেটা ভাইবা নিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে ট্রান্সফরমারে কি আপনাদের ভোল্টেজ আপ ডাউন করা যায়, কেউ বলছেন না। ট্রান্সফরমারের মূল কাজটাই তো ওটা, যে ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা। এবার ভোল্টেজকে যদি আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে চাই, অবভিয়াসলি কারেন্ট চেঞ্জ হবে। তার মানে ভোল্টেজকে আমি যদি বাড়াই তাহলে কারেন্ট কমবে, আর ভোল্টেজকে যদি কমাতে চাই তাহলে কারেন্টটা বাড়বে। তার মানে পাওয়ারটাকেও সেম রাখে, ঠিক আছে। পাওয়ারটাকে শুধুমাত্র সেম রাখে না, আরেকটা জিনিসকে সেম রাখে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরুন আমি বাড়িতে পাচ্ছি 50 হার্জ ফ্রিকোয়েন্সি, তাহলে ও আউটপুটেও কিন্তু 50 হার্জ ফ্রিকোয়েন্সি পাঠাবে, অর্থাৎ 230 ভোল্ট এসি থেকে আমরা 60 ভোল্ট এসি যেটা পাবো সেটার ফ্রিকোয়েন্সিও হবে 50 হার্জ, ঠিক আছে। এরপরে আমরা ফুল ব্রিজ এসি টু ডিসি কনভার্টার যেটা ইউজ করছি, সেটার মাধ্যমে আমরা কি করছি না, এই এসিটাকে ডিসিতে কনভার্ট করছি। এবার এটার ধরুন কিছুটা লস হয়, ধরুন 60 ভোল্ট এসি ছিল, এটার থেকে আমি 50 ভোল্ট ডিসি পেলাম, ডিসি। এবার এই ডিসিটাকে আমরা এখানে আমরা একটা দেখানো হচ্ছে ডুয়েল ফাংশন সার্কিট, এটাকে আমরা এখন ইগনোর করতে পারি, এটা একটু অ্যাডভান্স জিনিস, এটা আমরা পরে বলছি। তারপরে একটা বাই ডিরেকশনাল ডিসি টু ডিসি কনভার্টার আছে। মোটামুটি ডিসি টু ডিসি কনভার্টারের কাজ কি না, আমি যখন ব্যাটারিতে দেবো, ব্যাটারি ধরুন আমার 48 ভোল্ট, 48 ভোল্টের ব্যাটারি, তাহলে ব্যাটারিটাকে আমি চার্জ করতে গেলে আপনারা অলরেডি ইন্ডাস্ট্রি ভিজিট বা যে ওয়ার্কশপ ভিজিট হয়েছিল সেখানে দেখেছেন যে 48 ভোল্টকে আমি যদি চার্জ করতে চাই, মোটামুটি আমাদের 48 ইন্টু সাম প্যারামিটার অ্যাড করা হয়, মানে মোটামুটি ফুল ভোল্টেজ যখন হয়ে যায় তখন 52 ভোল্ট বা 53 ভোল্ট থাকে এরকম। তো 55 ভোল্ট থেকে 60 ভোল্ট এই রেঞ্জে ব্যাটারিটাকে চার্জ করা হয়, তাই না। তো এই যে আমার আউটপুট হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টারের যে আউটপুট, হ্যাঁ বলুন। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে বলছে জয়েন করতে পারছে না। আচ্ছা, দেখে নিচ্ছি। নোটিফিকেশনটা পাইনি, ঠিক আছে। আর কেউ জয়েন করতে চাইলে একটু জানিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এই সার্কিটটা যেটা আমরা ডিসকাশন করছিলাম, যারা জয়েন করলেন তাদের জন্য একবার রিপিট করে দিই, যে আমাদের নর্মাল ইভি চার্জিং সার্কিট যেটা হয়, সেই ইভি চার্জিং সার্কিটের মোটামুটি একটা ফরম্যাট হচ্ছে এইটা, যে আমাদের বাড়ির সাপ্লাই থাকে, বাড়ির সাপ্লাই থেকে আমরা ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করি, কনভার্টার থেকে আমরা সেটাকে ডিজায়ার্ড ডিসি ভোল্টেজে পৌঁছানোর জন্য, অর্থাৎ ব্যাটারিটাকে যে ভোল্টেজে আমি চার্জ করতে চাই সেই ভোল্টেজে পৌঁছানোর জন্য আমরা ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করি। এসি টু ডিসি কনভার্টার কাজ হচ্ছে এসিকে ডিসিতে কনভার্ট করা, আর ডিসি টু ডিসি কনভার্টার কাজ হচ্ছে ডিজায়ার ডিসি ভোল্টেজ, যেটা যে ভোল্টেজ আমি ব্যাটারিটাকে চার্জ করতে চাই সেই ভোল্টেজে ওটাকে পৌঁছে দেওয়া। সেটা হতে পারে ভোল্টেজটাকে বাড়ানো হতে পারে বা ভোল্টেজটাকে কমানো হতে পারে, স্টেপ আপ বা স্টেপ ডাউন হতে পারে। এবার আজকে কন্ট্রোলার নিয়ে ডিসকাশন হবে না, কারণ আজকে সার্কিটটা মূলত ফোকাস করছি আমরা
চার্জিং এর উপর, ঠিক আছে। যেহেতু আমরা চার্জিং সার্কিটের ফল্ট ডিটেকশন বা এই ধরনের আলোচনা করছি, সেহেতু আমরা চার্জিং সার্কিট নিয়ে যখন আলোচনা করছি, একটু অ্যাডভান্স সার্কিট যেটা আমরা দেখাচ্ছি, এটা দেখে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু মানে আমি মূল কম্পোনেন্টগুলোকে ফোকাস করতে চাইছি, কোন কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রথম একটা ট্রান্সফরমার থাকে আমাদের চার্জিং সার্কিটে, সেটা আমাদের ফোনের চার্জিং সার্কিট বলুন বা টোটোর চার্জিং সার্কিট বলুন, সমস্ত ক্ষেত্রেই এই সেম ফরম্যাট ইউজ করা হয়। যে আমাদের বাড়ির সাপ্লাই যে 230 ভোল্ট, সেটা এসি সাপ্লাই, সেখান থেকে আমরা এসি থাকে বাট সেটাকে স্টেপ ডাউন করে ট্রান্সফরমারের মাধ্যমে আমরা 60 ভোল্ট এসিতে ট্রান্সফার করি। এবার এটা 60 ভোল্টটা কেন বললাম, ওটা টোটোর ক্ষেত্রে ধরুন 48 ভোল্ট হয় জেনারেলি চার্জিং ভোল্টেজ, তো আমরা যেগুলো 60 ভোল্ট রেঞ্জে নিয়ে আসি। তারপরে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার থাকে। এখন এই ডুয়াল ফাংশন সার্কিটটাকে আমি ইগনোর করছি। তো এবার এই ডিসি টু ডিসি কনভার্টার, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত আমাদের ব্যাটারি যে ভোল্টেজে চার্জ হবে, অর্থাৎ 48 ভোল্টের যদি ব্যাটারি হয়, তাকে আমি 48 থেকে একটু বেশি, অর্থাৎ প্রায় 53, 54 ভোল্ট বা 55 ভোল্ট এরকম রেঞ্জে আমরা ভোল্টেজটাকে সাপ্লাই দিই ব্যাটারিটাকে চার্জ করার জন্য, ঠিক আছে। এবার এই যে ব্যাটারি চার্জ ধরে রাখে এবং এর সাথে একটা ক্যাপাসিটার দেওয়া রয়েছে। এই ক্যাপাসিটারের কাজ কি কেউ বলতে পারবেন? কারেন্টটাকে ধরে রাখা। কারেন্টটাকে ধরে রাখলা বললে কিন্তু ভুল হলো, ঠিক আছে। যদি আপনি টেকনিক্যাল স্টুডেন্ট হন, তাহলে কিন্তু বলতে হবে যে ভোল্টেজটাকে কনস্ট্যান্ট ভাবে ধরে রাখা। কারেন্টকে ধরে রাখতে পারে, মানে কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করতে পারে, সে হচ্ছে ইন্ডাক্টর। আর ক্যাপাসিটারের কাজ হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজটাকে সাপ্লাই করা। মানে এইখানে এই ডিসি টু ডিসি কনভার্টারের পরে আমার যদি ভোল্টেজের কোনো আপ ডাউন আমি হয়, সেই আপ ডাউনটাকে কিন্তু ক্যাপাসিটারটা বাধা দেবে, অর্থাৎ ক্যাপাসিটার নিজের থ্রু দিয়ে এক্সট্রা ভোল্টেজটাকে পাস করিয়ে দেবে, যাতে করে এই ব্যাটারিতে একটা ফিক্সড ভোল্টেজ যেতে পারে। বুঝতে পারলাম? আপনারা যেহেতু সবাই টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে গেছেন, একটু কারেন্ট বা ভোল্টেজ এই টার্মগুলোকে প্রপারলি ইউজ করবেন, কারণ দুটো তো আলাদা জিনিস পুরোপুরি, তাই না? ট্রান্সফরমারের ক্ষেত্রে একটু আগে বলছিলাম, ওটা আবার বলে দিই যে ট্রান্সফরমার অনেকে, আমি জিজ্ঞাসা করেছিলাম কোশ্চেন আপনাদের যখন ভাইভা নিয়েছিলাম, তখন অনেকে উল্টোপাল্টা অ্যান্সার দিয়েছিলেন। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে শুধুমাত্র স্টেপ ডাউন করা। এবার ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা, ঠিক আছে। ভোল্টেজটাকে যখন বাড়াচ্ছি আমি, তখন কারেন্টটা কমবে, কারণ ও পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখবে। তো প্রাইমারি বা সেকেন্ডারি দুটো সাইডে কি হয়, দুটো জিনিস কনস্ট্যান্ট থাকে। একটা হচ্ছে পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজের গুণফলটা সেম থাকে, সেটাকে আমরা পাওয়ার বলি। আর আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি বাড়ির সাপ্লাই যদি 50 হার্জ ফ্রিকোয়েন্সি পাই, তাহলে আমি আউটপুটেও ভোল্টেজটা স্টেপ ডাউন হওয়ার পরেও ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম 50 হার্জই পাবো। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো গল্প নেই, এসির ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সিটা কনসিডার করবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মূল সার্কিট, মানে এটা হচ্ছে আমাদের চার্জিং সার্কিট। এবার এই চার্জিং সার্কিটের কিছু কিছু কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো নিয়েও আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যেহেতু ফল্ট ডিটেকশন নিয়ে আলোচনা করছি। কম্পোনেন্ট বলতে আমরা ট্রান্সফরমার সম্পর্কে জেনে নিলাম। ট্রান্সফরমার যদি খারাপ হয়, আপনি বাজারে ডিরেক্টলি গিয়ে ট্রান্সফরমার কিনবেন, ট্রান্সফরমার কেউ সারাতে যায় না, তাই না? মানে আমি একদম প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ সিনারিও থেকে বলছি যে যদি মনে হয় আপনার যে ট্রান্সফরমারের আউটপুট আসছে না, বাড়ির যে চার্জার আছে, আপনি চার্জারে মাল্টিমিটার ঠেকিয়ে দিলেন, মানে চার্জারের যে বক্সটা খুললেন, খোলার পরে দেখলেন যে ট্রান্সফরমার থেকেই আপনি আউটপুট পাচ্ছেন না, ঠিক আছে। এই ট্রান্সফরমার থেকেই আপনি আউটপুট পাচ্ছেন না, তাহলে মানে ট্রান্সফরমারটা খারাপ হয়ে গেছে। ট্রান্সফরমার ভিতরে বেসিক্যালি কয়েল থাকে, মানে ইন্ডাক্টরের মতো পাকানো থাকে। তো ওই কয়েল যদি কোথাও কেটে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে ট্রান্সফরমার কাজ করবে না। এবার ট্রান্সফরমার না কাজ করলে ট্রান্সফরমারটা কোনো সারাতে যায় না, ট্রান্সফরমার বদলে দেয় ইলেকট্রিক, বাজারে গিয়ে ওই সেম ট্রান্সফরমার নিয়ে এসে রিপ্লেস করা হয়। সুতরাং ট্রান্সফরমারের ভেতরে আমি যাচ্ছি না। আর বাকি যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টগুলো সম্পর্কে জেনে নেওয়ার কেন প্রয়োজন, তার কারণ হচ্ছে আমাদের ধরুন এই যে মসফেট বা অনেক সময় আইজিবিটি ইউজ করা হয়, তো এই যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয় ফ্রিকোয়েন্সি মানে সুইচিং পারপাসে, এখানে এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মসফেট ইউজ করা হচ্ছে, এগুলো ডায়োড ইউজ করা হতে পারে, ঠিক আছে। ফুল এসি টু ডিসি কনভার্টারের জন্য এসি টু ডিসি কনভার্টার ব্রিজ রেকটিফায়ার আমরা যেটা পড়েছি, শুধুমাত্র ডায়োড দিয়ে পড়েছি। ডায়োডের জায়গায় এখন অনেক কিছু ইউজ হচ্ছে, ঠিক আছে। মসফেটও ইউজ হতে পারে বা ইউজ হতে পারে, কিন্তু মেন প্রিন্সিপালটা একই। মানে আপনাদেরকে যে ফুল ব্রিজ রেকটিফায়ার পড়ানোর সময় আমি যে
সার্কিট অ্যানালিসিস করে দেখিয়েছিলাম যে একটা প্রথম সাইকেলে কোন দুটো ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে আর সেকেন্ড সাইকেলে কোন দুটো ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, এবং তার ধরুন লোডের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা একই। সেই জিনিসটা কিন্তু ফুল ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে একই, কিন্তু এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজিস্টার ইউজ হচ্ছে। ট্রানজিস্টার হতে পারে, মসফেট ইউজ হতে পারে, ঠিক আছে, বা আইজিবিটি ইউজ হতে পারে, এসসিআর ইউজ হতে পারে, এসসিআর, ঠিক আছে। তো এই অনেক রকম কম্পোনেন্ট আছে, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হবে সেগুলো যারা ডিজাইন করে তারা ইউজ করে, ঠিক আছে। মূলত এখনকার দিনে যেহেতু মসফেটের সুইচিং ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টার বা অন্যান্য কম্পোনেন্টের থেকে খুব বেশি, সেই জন্য মসফেট ইউজ করা হচ্ছে, মসফেট এবং আইজিবিটি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো মসফেটের ওয়ার্কিংটা আমরা একটু জেনে নিই কিভাবে কাজ করে। অনেকটা ট্রানজিস্টরের মতোই মসফেটটা কাজ করে কিছুটা, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ট্রানজিস্টরে যেমন আমাদের গেট থাকতো, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, তিনটে টার্মিনাল মসফেটে বেরিয়ে থাকে। ডিভাইসটা আপনারা দেখেছেন এরকম দেখতে হয়, তিনটে লেগ বেরিয়ে থাকে, তাই না? গেট, ড্রেন, সোর্স এরকম হয়। এবার ভেতরে ইন্টারনালি কি হয় না, আমাদের এই যে গেট কন্ট্রোল সার্কিট রেখা হয়েছে, এটা মানে কি? এর মানে হচ্ছে গেটে আমরা যখন সিগন্যাল দেব তখন ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টটা পাস হবে। অর্থাৎ এখানে একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া রয়েছে আর সোর্সে একটা গ্রাউন্ড সাপ্লাই দেওয়া রয়েছে। তাহলে যখন গেটে আমরা পজিটিভ সাপ্লাই দিচ্ছি তখন কিন্তু ড্রেনে আমরা কারেন্ট পাবো না। মানে ড্রেনে যদি আমাদের এখানে কোনো এলইডি বা কিছু লাগানো থাকে, সেই এলইডিটা জ্বলবে না যতক্ষণ না আমি গেটে কিছু ট্রিগার করছি। ট্রিগার করা মানে গেটে আমি কিছু মিনিমাম সাপ্লাই দিচ্ছি বা গেট কন্ট্রোল সার্কিটের মাধ্যমে আমরা কিছু পুশ করছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মসফেটের মূল কাজ, একদম সিম্পল। এবার তার মানে আমরা বুঝতে পারছি যে মসফেট কিভাবে কাজ করছে। গেটের মানে আমাদের ডায়োড আর মসফেটের মূল পার্থক্যটা হচ্ছে এখানে, মানে ফ্রিকোয়েন্সি বা ওই কিছু ওগুলো যদি বাদ দিই বাকি প্যারামিটারগুলো, তো মসফেটের ক্ষেত্রে মূল ডিফারেন্সটা হচ্ছে যে কন্ট্রোল। গেটে আমি কিছু একটা পুশ করলে তবে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট যাবে, ঠিক আছে। আর এখানে সোর্স থেকে গেটের দিকে কারেন্ট যাবে না, সোর্স থেকে ড্রেনের দিকে, উল্টো দিকে কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ এখানে একটা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা জেনারেলি একটা ভার্চুয়াল ডায়োড উল্টো দিকে লাগানো থাকে। এটা ডায়োড যেভাবে কাজ করে, ডায়োড হচ্ছে আমরা এইভাবে কানেকশন করতাম যে এটা হচ্ছে পি, এদিকটা এন, পিএন জাংশন ডায়োড যখন আমরা বলতাম, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমরা যখন বলতাম যে পি সাইডে আমরা যদি পজিটিভ সাপ্লাই দিই, এন সাইডে আমরা যদি নেগেটিভ সাপ্লাই দিই, তাহলে পি থেকে এনের দিকে কারেন্ট যাবে। বাট উল্টোটা যদি করি, এন সাইডে যদি পজিটিভ সাপ্লাই দিই, পি সাইডে যদি নেগেটিভ সাপ্লাই দিই, তাহলে উল্টো দিকে কিন্তু কারেন্ট যাবে না। তার মানে ডায়োড হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ উল্টো দিকে কারেন্ট যেতে সে বাধা দেয়। সেম হচ্ছে আমাদের মসফেটের ক্ষেত্রেও। মসফেটের ক্ষেত্রে কি হয় না, মসফেটের ক্ষেত্রেও হচ্ছে আমাদের, ক্লিয়ার করে দিই বুঝতে সুবিধা হবে। মসফেটের ক্ষেত্রে কি হচ্ছে না, ড্রেন থেকে সোর্সের দিকে সাপ্লাই যাবে, কারেন্টটা যাবে, কিন্তু সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট যাবে না, কারণ এখানে একটা উল্টো দিকে ডায়োড থাকে, ঠিক আছে। বুঝতে পারলাম? এবার তাহলে এই সার্কিটটাতে আবার ব্যাক যাচ্ছি। তো এখানে এই যে সার্কিটটা দেখানো রয়েছে, এটা মূলত আমাদের 4 হুইলারের ক্ষেত্রে, মানে পুরো ফরম্যাটটা যেটা দেখানো রয়েছে, এই যে পুরো সার্কিটটা দেখানো রয়েছে, এখানে কিন্তু আমাদের এইখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন যে লো ভোল্টেজ ব্যাটারি লেখা রয়েছে।
লো ভোল্টেজ ব্যাটারি বলতে আমাদের 4 হুইলারের ক্ষেত্রে কি হয়, জেনারেলি ব্যাটারি 1000 ভোল্টের উপরে হয়, 1000 ভোল্ট, গ্রেটার দ্যান 1000 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ। তো বাকি 4 হুইলারের ভেতরে যে আনুষঙ্গিক কম্পোনেন্টগুলো থাকে, যেগুলো আপনারা দেখেছেন, হয়তো কম্প্রেসার দেখেছেন বা কিছু পাম্প থাকে, তারপরে আপনাদের মানে কুলিং চেম্বার থাকে, এবং এছাড়াও গাড়ির ভেতরে আনুষঙ্গিক কিছু লাইট ফ্যান যেগুলো থাকে, তো সেগুলো এসি কম্পোনেন্ট থাকে, এয়ার কম্প্রেসারের মধ্যেই পড়ছে ওটা। তো এই কম্পোনেন্টগুলোকে আলাদা করে ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। সেই ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এই যে ডুয়াল ফাংশন সার্কিট, এটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই সার্কিটটার ভেতরে বেশি যাচ্ছি না আমি, এটা বলে রাখলাম আপনাদেরকে, কারণ এটা আপনারা যখন 4th সেমিস্টারে পড়বেন তখন এটা আরো ডিটেলসে আলোচনা হবে যে আমাদের এক্সটার্নাল কি কি সার্কিট রয়েছে, ঠিক আছে, এবং সেই সার্কিটগুলোতে কোন সার্কিটে কত ভোল্টেজ দরকার হয়, এবং কোন কিভাবে সেই সাপ্লাইগুলো জেনারেট হয়, মানে কোন সার্কিট দিয়ে কিভাবে ঘোরে, কোথা থেকে যায় সাপ্লাই, কোথা থেকে ফিরে আসে, সেগুলো আরো ডিটেলস আলোচনা হবে। ঠিক আছে, 4 হুইলার ক্ষেত্রে আপাতত আমরা যেটা আলোচনা করলাম সেটা 2 হুইলার অ্যান্ড 3 হুইলারের জন্য পারফেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক সার্কিটটা কিভাবে কাজ করলো সেটা জানলাম। এবার চলে আসছি ফল্ট ডিটেকশন। ফল্ট ডিটেকশনে ধরুন কি কি ফল্ট ডিটেকশন হতে পারে, মানে একটা চার্জিং সার্কিটের ক্ষেত্রে কি কি ফল্ট হতে পারে এবং আপনারা সেটা কিভাবে রোধ করবেন, অর্থাৎ সেই ফল্টের উপর কিভাবে কাজ করবেন, আপনাদের কি কি আইডিয়া আছে একটু জানতে চাইছি, তারপর আমি ডিসকাশন করবো। ঠিক আছে, কেউ যদি কিছু জেনে থাকেন যে এই ফল্ট হতে পারে, কি কি ধরনের ফল্ট হতে পারে, কেউ কি বলতে পারবেন? স্যার অনেক সময় দেখা যায় যে ইভি চার্জ দেওয়া হচ্ছে, অথচ ওই চার্জ হয়ে গেছে, কিন্তু ওই লাল আলোটা থেকে সবুজ আলো কিন্তু জ্বলছে না। লাল আলো বলতে আপনার ওই ইন্ডিকেটর লাইট বলছেন নাকি? ওই চার্জার থেকে লাল আলো জ্বলে না, যেমন চার্জার, চার্জিং স্টেশনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন এই ছোট যে ইভি গাড়িগুলো আছে, যখন চার্জ দেওয়া হচ্ছে লাল লাইটটা জ্বলছে, কিন্তু ফুল চার্জ হয়ে গেছে ইয়েতে ড্যাশবোর্ডে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওখানে ওই সবুজ জ্বলছে না। বা ওই ব্যাপারটা একটু ভালো করে বোঝান তো কি ব্যাপারটা। আচ্ছা, ওটা বলে দিচ্ছি। আর আর কোনো পয়েন্ট? একটা পয়েন্ট হচ্ছে, যখন আমি একটা ইভি গাড়িতে যখন চার্জ আছে কিছুক্ষণ পরে সেটা লাল লাইটে জ্বলছে, তার মানে বুঝতে পেরেছি। এমনি এমনি এখানে যারা জয়েন করেছেন তারা সবাই মোটামুটি 2 হুইলার তো ইউজ করেছেন, ইভি 2 হুইলার, কেউ না কেউ চালিয়েছেন, কেউ না কেউ দেখে যান। তো জেনারেলি কি কি প্রবলেম ফেস করেছেন? আমরা চার্জিং মানে চার্জারের রেসপেক্টে, ধরুন একটা আপনি চার্জার হাতে পেলেন, ঠিক আছে, আমি আপাতত আজকে সেটার উপর ফোকাস করছি। চার্জিং সার্কিটে আপনি যেটা যেটা বললেন যে ওই সবুজ হয়ে জ্বলার কথা, মানে চার্জিং যখন হচ্ছে তখন লাল হয়ে জ্বলার কথা, যখন চার্জিং ফুল হয়ে গেছে সবুজ হয়ে জ্বলার কথা, সেটা হচ্ছে না। তো ওটা হচ্ছে কন্ট্রোলার, মানে চার্জিং এর মধ্যে যে কন্ট্রোলারটা থাকে, চার্জিং স্টেশন, ঠিক আছে, চার্জিং স্টেশনের মধ্যেও একটা কন্ট্রোলার থাকে। চার্জিং স্টেশন মানে ধরুন ব্যাটারিটা যে ফুল চার্জ হয়ে গেছে সেটা কিভাবে জানবো? ব্যাটারি একটা এসওসি থাকে, ঠিক আছে, তাহলে ব্যাটারির যে এসওসি সেটা রিড করতে পারবে, সেরকম একটা কোনো সেন্সার দেওয়া থাকে, সেই সেন্সারের রিডিং একটা কন্ট্রোলারে পৌঁছায়। ঠিক আছে, সেই কন্ট্রোলারটা কি করে, চার্জিং স্টেশনকে সিগন্যাল পাঠায় যে তোমাকে ওই সিগন্যালটা দিতে হবে যেটা রেড থেকে গ্রিন করে দেবে, তাই তো? এবার কোনোভাবে হতে পারে এই কন্ট্রোলারটা সিগন্যালটা পাঠাচ্ছে না, বা এই কন্ট্রোলারটা সিগন্যাল পাঠাচ্ছে তবু সেই চার্জিং স্টেশনটা সেটা ওই এলইডি অবধি পৌঁছে দিতে পারছে না। ঠিক আছে, এরকম অনেক সময় হয়। আচ্ছা, মূলত আমরা চার্জারের ক্ষেত্রে যে ফল্ট ডিটেকশন গুলো নিয়ে আলোচনা করব, আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক প্রপার ইভি 2 হুইলার বা 3 হুইলারে যে যে ধরনের ফল্ট গুলো আসে সেগুলো কিভাবে প্রিভেন্ট করবেন সেটা আরো ভালোভাবে শিখতে পারবেন। তবু থিওরি পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু বলে দিই যে আমাদের মূলত চার্জারের দুটো প্রবলেম হয়, খুব পপুলার প্রবলেম। সেটা হচ্ছে একটা ওভারহিটিং, মানে সেটা হচ্ছে ওভার কারেন্টের ফল্ট। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমরা বলবো ওভার কারেন্ট ফল্ট। ওভার কারেন্ট ফল্ট যেটাকে আমরা ওভারহিটিং এফেক্ট দেখতে পাই, গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে,
এই ওভারহিটিংটা কি কি কারণে হয়? জেনারেলি ধরুন আমাদের ফিউজ বা কিছু কাজ করছে না, ফিউজ খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো চার্জারের শুরুতেই ফিউজ থাকে, দেখেছেন আপনারা সবাই। তো ফিউজ বা যে সার্কিট ব্রেকার থাকে, ফিউজ অথবা সার্কিট ব্রেকার দেখতে পারি আমরা, ঠিক আছে? সেটা প্রপারলি কাজ করছে না, সেই কারণে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে ওভারহিট হয়ে গেছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস দেওয়া থাকে একটা, সেটা 2 হুইলার 3 হুইলারের ক্ষেত্রে অতটা ফলো করা হয় না জেনারেলি, বাট 4 হুইলারের ক্ষেত্রে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস দেওয়া থাকে, ঠিক আছে? এই ডিভাইসটা যদি না থাকে তাহলেও অনেক সময় ওই ওভার কারেন্টটা হচ্ছে কিনা আমরা ডিটেক্ট করতে পারবো না। আরেকটা হয়, সেটা হচ্ছে যে আমাদের কেবিল ক্যাপাসিটি। কেবিলের মধ্যে ধরুন আপনারা যে কেবিল ইউজ করছেন, অনেকে বাড়িতে চার্জার বানাতে চেষ্টা করে, ঠিক আছে? আমি বাড়িতে এখন চার্জার বানাচ্ছি, আমাকে কি কি মাথায় রাখতে হবে না, আমি বাকি কম্পোনেন্টস ধরুন সমস্ত কিছু রেটিং ওয়াইজ নিয়ে এলেন, কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে ওয়্যারের মধ্যে একটা কারেন্ট ক্যাপাসিটি হয়। বাড়িতে যে আপনারা যারা ওয়্যারিং ফোয়ারিং সম্পর্কে টুকটাক জানেন, তারা জানেন যে একটা তার হয় যেটা 6 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। তারপরে যে ফ্রিজ বা যেগুলো ইন্ডাকশন ওভেন হয়, সেগুলো তার একটু মোটা হয়, কারণ সেগুলো হচ্ছে 15 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট সহ্য করতে পারে। তো কারেন্টের ক্যাপাসিটি অনুযায়ী তারের গেজ চেঞ্জ হয়, অর্থাৎ তারের মানে কেবিল গুলো আছে, যেটা কেবিলের ক্যাপাসিটি, কেবিলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের, যদি আমরা নিজেরা বাড়িতে ডিজাইন করতে চাই, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই 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 কারণে আমাদের ওভার কারেন্ট ফল্ট হতে পারে। এবার আমরা এর কারণে কি কি প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সার্কিট ব্রেকার ফিউজ প্রপারলি আছে কিনা চেক করব, ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস আছে কিনা চেক করবো, আর কেবিলটা প্রপার রেটিং ওয়াইজ আছে কিনা সেগুলো চেক করতে পারি। এবার এটার ধরুন কি কি ইউজ হতে পারে, ওভার হিটিং হয়ে গিয়ে আমাদের অনেক সময় কেবিল গুলো পুড়ে যায় বা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চার্জার কম্পোনেন্ট অনেক কিছু ড্যামেজ হতে পারে, বা আগুন অনেক সময় ধরে যেতে পারে, সেগুলো ব্যাপার থাকে। আচ্ছা, এটা গেল ওভার কারেন্ট। এবার হয় ওভার ভোল্টেজ। ওভার ভোল্টেজ কখন হয়? যখন ডিসি টু ডিসি কনভার্টার বা এসি টু ডিসি কনভার্টার প্রপারলি কাজ না করে, ঠিক আছে? ধরুন ওই যে ক্যাপাসিটারের কথা বললেন, ওই যে ক্যাপাসিটারটা ছিল ব্যাটারির আগে, যে ক্যাপাসিটারটা প্যারালালে লাগানো আছে, সেই ক্যাপাসিটারটা এতটাই ইম্পর্টেন্ট যে ও কিন্তু ওভার ভোল্টেজ করতেই দেবে না। মানে ব্যাটারিকে কোনোভাবে, ধরুন ব্যাটারিটা জেনারেলি 48 ভোল্টের ব্যাটারি, তো ও ম্যাক্সিমাম 60 ভোল্টেজ কি 57-58 ভোল্টেজ এত দূর অব্দি সহ্য করতে পারবে। তার বেশি হয়ে গেলে তখন ব্যাটারিও হিট হবে বা ব্যাটারি ওভার ভোল্টেজ ইস্যু হয়ে যাবে। এইবার আমাদের বাড়ি সাপ্লাই আগেকার দিনে যারা দেখেছেন অনেকে জানেন, এখন অনেকটা স্টেবল হয়ে গেছে। আগেকার দিনে সকালবেলা হচ্ছে 220 ভোল্ট, বিকেলবেলা দেখছি 240 ভোল্ট। মাল্টিমিটার দিয়ে যারা দেখেছেন টুকটাক জানেন, অনেক ফ্লাকচুয়েট করতো। মানে জেনারেলি 230 ভোল্ট অ্যাভারেজ থাকা উচিত, সকালবেলা হয়তো 220 ভোল্ট, বিকেলবেলা 240 ভোল্ট, আবার রাতের বেলা আবার 220 ভোল্ট। মানে আমাদের গ্রিড থেকে যে সাপ্লাইটা আসছে সেই ভোল্টেজটাই ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে? সেই ভোল্টেজটা যদি ফ্লাকচুয়েট হয় তাহলে তো মুশকিল, তাই না? তো সেই কারণে আগেকার দিনে ফ্রিজ যারা ইউজ করতো তারা ভোল্টেজ স্টেবিলাইজার আলাদা করে লাগতো, এখন লাগাতে হয় না। তো আমাদের তাহলে এখানে হচ্ছে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে বাজ পড়লে, যে সার্জ, লাইটনিং সার্জ বলা হয়। লাইটনিং সার্জ মানে বাজ পড়লে কি হয়, হঠাৎ করে আমাদের হাই ভোল্টেজ চলে আসে, ঠিক আছে? তারপরে হচ্ছে গ্রিড ভোল্টেজ ফ্লাকচুয়েশন, এগুলো হচ্ছে রিজন, ঠিক আছে? এবার এর ধরুন আমাদের কি কি এফেক্ট করতে পারে। এফেক্ট হচ্ছে আমাদের ধরুন বিএমএস যেটা থাকে, সেই বিএমএসটা ড্যামেজ হয়ে যেতে পারে। বিএমএস তো মেন, ব্যাটারি প্রত্যেকটা সেলে প্রপারলি কারেন্ট ভোল্টেজ সমানভাবে সাপ্লাই যাচ্ছে কিনা সেটা বিএমএস ইয়ে করে, কন্ট্রোল করে। তাহলে ড্যামেজ টু বিএমএস যদি হয়ে যায় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে আমরা কি কি উপায়ে প্রিভেন্ট করতে পারি। প্রথমত হচ্ছে ক্যাপাসিটার। সার্কিটে যে আমরা যে ক্যাপাসিটার দেখলাম একটু আগে, এই যে ব্যাটারিকে আমরা সাপ্লাই দিচ্ছি, এটা ধরুন ব্যাটারির আগে এখানে ডিসি টু ডিসি কনভার্টার ছিল, এর আগে আমাদের একটা ক্যাপাসিটার দেওয়া থাকছে। এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে, যদি কোনোভাবে এক্সটার্নাল ভোল্টেজ চলে আসে, 60 ভোল্টেজের বেশি ভোল্টেজ হয়, তাহলে ওই এক্সট্রা ভোল্টেজটা কিন্তু ক্যাপাসিটার নিজে টেনে নেবে, ব্যাটারির দিকে যেতে দেবে না। ক্যাপাসিটারের কাজই হচ্ছে এটা,
ঠিক আছে, ভোল্টেজটাকে স্টেবিলাইজ করে রাখা। এছাড়াও আমরা আলাদা করে ভোল্টেজ রেগুলেটর সার্কিট, রেগুলেটর ভোল্টেজ রেগুলেটর সার্কিট জেনারেলি আমরা ওই ফোর হুইলার ক্ষেত্রে ইউজ করি, বা স্টেবিলাইজার, ভোল্টেজ রেগুলেটর সার্কিটকে স্টেবিলাইজার সার্কিট বলা হয় আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস হয়, সেরকম ওভার ভোল্টেজ ডিরেকশন হয়, ফিচার হয়, যেটা কন্ট্রোলারের মধ্যে ইনবিল্ট থাকে। আচ্ছা, আর কি কি হতে পারে? শর্ট সার্কিট ফল্ট হতে পারে, অলরেডি বলে দিয়েছি। ইনসুলেশন কোনোভাবে ড্যামেজ হয়ে গেল বা কিছু হলো, জল ঢুকে গেল, ঠিক আছে, জল ফল ঢুকে গেলে তখন তো শর্ট সার্কিট হয়ে যাবে। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে যে আমাদের টেম্পারেচার। ওভারহিটের সাথেই টেম্পারেচার টার্মটা আসা উচিত, কিন্তু এখানে আমাদের টেম্পারেচারে আরো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। সেটা হচ্ছে, দেখবেন আপনারা চার্জিং সার্কিটটা খুলে দেখানো হয়েছে আপনাদেরকে, সেটা হচ্ছে দেখবেন দু একটা আইসির সাথে, আইসিটা খুব ছোট্ট, তার সাথে এরকম বড় বড় করে এরকম বেশ কালো কালারের দেখতে হিট সিঙ্ক লাগানো হয়, দেখেছেন হয়তো। তাহলে ওই আইসিটার হিট হওয়ার চান্স আছে, সেই কারণেই ওই এক্সট্রা হিট বা টেম্পারেচারটাকে প্রিভেন্ট করার জন্য আইসির বডিতেই আমরা চার্জিং সার্কিট খুললেই দেখতে পাবো, টোটাল যে চার্জার সার্কিট থাকে আমাদের, সেখানেই আমাদের এই হিট সিঙ্ক লাগানো থাকে কালো কালারের। ঠিক আছে, সেই হিট সিঙ্কের কাজ হচ্ছে এক্সট্রা হিট যেটা হয় সেটাকে বাতাসে ডিসিপেট করে দেওয়া, অর্থাৎ এরিয়াটাকে আমি যত বাড়িয়ে দেবো তত তাড়াতাড়ি সেই হিটটা বাতাসের সাথে মিশে যেতে পারবে, মানে এয়ারের সাথে সে ডিসিপেট করতে পারবে। হ্যাঁ, এছাড়াও অনেক সময় টেম্পারেচার বেড়ে গেলে বাকি যাবতীয় যা ইস্যু থাকে সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছিলাম। টেম্পারেচার বেড়ে গেলে আমাদের ফোর হুইলারের ক্ষেত্রে কি হয়, আমাদের কুলিং যে ফিচার্স থাকে, কুলিং সিস্টেম, ঠিক আছে, কুলিং সিস্টেম কিভাবে কাজ করে সেটা ফোর হুইলারের ক্ষেত্রে আমরা ডিটেলসে দেখব। তো মূলত থ্রি হুইলার বা টু হুইলারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইয়ে হচ্ছে, আমাদের সার্কিট যখন আমরা ডিজাইন করব, মসফেট বা এগুলোর সাথে আমাদের হিট সিঙ্ক অবশ্যই লাগাতে হবে, যাতে করে ওগুলো ওভারহিট হলেও আমাদের হিটটাকে ডিসিপেট করে দিতে পারে। ঠিক আছে, তাতে করে ডিভাইসটা নষ্ট হবে না, কারণ একটা মসফেটের দাম 70 টাকা 80 টাকা করে একটা মসফেটের দাম হয়, সেই জন্য চার্জারের দাম অত হয়। ঠিক আছে, এখনকার চার্জার দেখেছি যখন চার্জ হচ্ছে না তখন ওরা ফ্যান লাগানো আছে দেখেছি, কি লাগানো আছে বললেন? মানে ফ্যান লাগানো আছে, ফ্যান ফ্যান। হ্যাঁ হ্যাঁ, ফ্যান ওই ওই কারণেই, টেম্পারেচারের জন্য। ঠিক আছে, টেম্পারেচারের জন্য। এবং ফোর হুইলার বাসে আপনারা ভিজিট করেছেন মোস্ট প্রবাবলি, বাসের ক্ষেত্রে দেখবেন আলাদা করে পুরো কুলিং একটা সার্কিট থাকে, কম্প্রেসার থাকে, এয়ার কম্প্রেসার থেকে শুরু করে কুলিং লিকুইড থাকে একটা, সেই একটা চ্যানেলের মধ্য দিয়ে ফ্লো করে, সেই চ্যানেলের মধ্যে দিয়ে টোটাল যাবতীয় যা যা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের থ্রু দিয়ে ঘুরে ঘুরে আবার চলে আসে কুলিং চেম্বার থাকে। ঠিক আছে, কুলিং চেম্বার আলাদা করে থাকে, সেই চেম্বার থেকে কুলিং লিকুইড যেটা থাকে, সেই লিকুইডটা হচ্ছে সমস্ত কম্পোনেন্ট যা যা থাকে, মানে চার্জার থেকে শুরু করে কন্ট্রোলার থেকে শুরু করে যাবতীয় যা যা কম্পোনেন্ট, এয়ার কম্প্রেসার, ব্রেক থেকে শুরু করে সমস্ত কম্পোনেন্টের থ্রু দিয়ে এই কুলিং লিকুইডটা কিন্তু ফ্লো করে এবং কুলিং চেম্বার থেকে বেরিয়ে আবার কুলিং চেম্বারেই ঘুরে আসে। ঠিক আছে, এটার জন্য আলাদা করে সাপ্লাইও দিতে হয়, ফোর হুইলারের ক্ষেত্রে বলছি। টু হুইলারের ক্ষেত্রে আমরা অতটাও টেম্পারেচার নিয়ে করি না, কারণ টু হুইলারের ক্ষেত্রে আমরা জেনারেলি চার্জিং সার্কিটে ওই মসফেটের সাথে আমরা যে হিট সিঙ্ক লাগিয়ে দিই, হিট সিঙ্ক লাগিয়ে দিলে আমাদের কাজ চলে যায়। ঠিক আছে, আরেকটা ইস্যু হয় যেটা খুব মিনিমাল, মানে ধরুন কেউ ইন্টারমিটেন্ট চার্জিং করছে। ইন্টারমিটেন্ট বলতে কি বলবো, একদম আমরা ব্যাটারি ক্ষেত্রে যেটা দেখি, যে যেটা ফোনের ব্যাটারির ক্ষেত্রে অনেকে ইয়ে করা হয়, যে আমরা ফুল চার্জ যখন হয়ে গেছে, ঠিক আছে, তখন চার্জ থেকে খুলে দিই, বা যখন ব্যাটারি ড্রেন হয়ে আসছে, অর্থাৎ ব্যাটারি শেষ হয়ে আসছে, তখন আমরা ওয়েট মানে 15%-এর নিচে যাওয়ার আগেই কিন্তু জেনারেলি চার্জিংয়ে বসিয়ে দেওয়া উচিত, এটা বলা হয় স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুযায়ী। বাট অনেকে আছে 5%, 6% যাওয়া অবধি ওয়েট করছে, তারপরে চার্জে বসাচ্ছে। এই জিনিসটা কিন্তু ব্যাটারির
এসওসি বা এসওএইচ এগুলোর উপর এফেক্ট করে। ঠিক আছে, এসওএইচটা মূলত হেল্প করে, কারণ আমাদের আমরা যেটা ইস্যুটা দেখি যে মানে প্রথম বছর ব্যাটারিটা খুব ভালো পারফর্ম করছে, মানে যা গাড়ির মাইলেজ দেওয়া হচ্ছে সেই মাইলেজ দিচ্ছে, কিন্তু আমরা 2 বছর 3 বছর বাদে দেখছি সেই মাইলেজ দিচ্ছে না। এর মূল কারণ হচ্ছে এটাই, মানে ব্যাটারি স্টেট অফ হেলথ তো নর্মালি ডিক্রিজ করবেই। স্টেট অফ হেলথ মানে আমরা প্রথম বছর যে পারফরমেন্স পাচ্ছি সেকেন্ড বছর বা থার্ড বছরে গিয়ে সেই পারফরমেন্স পাবো না। কিন্তু তার সাথে যদি আপনি ব্যাটারিটাকে ফুল ড্রেন করে দেন, ঠিক আছে, তাহলে ব্যাটারির ওপর এক্সট্রা প্রেসার পড়ে। জেনারেলি আমরা স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুযায়ী ফলো করলে 15%-এর নিচে যাওয়ার আগে ব্যাটারিকে চার্জে বসিয়ে দেওয়া উচিত। আর এছাড়াও যদি কোনো রকম ময়েশ্চার বা এই ধরনের এরিয়াতে আমরা চার্জারকে রাখি, চার্জার জেনারেলি এর মধ্যেই থাকে, সিল করা প্যাকেজের মধ্যেই থাকে, নাট দিয়ে আটানো, আপনারা দেখেছেন তো। যদি ওপেন অবস্থায় রাখেন, মানে অনবোর্ড চার্জারের ক্ষেত্রে কি হয়, জেনারেলি ওপেন অবস্থায় থাকে, তো সেখানে যাতে বেশি ময়েশ্চার বা খুব ডার্ট পার্টিকেল এই ধরনের জিনিসপত্রগুলো যাতে না পৌঁছয়, সেইগুলো একটু পরিচর্যা করে রাখতে হয়। এগুলো নর্মাল একটা এর মধ্যে পড়ে, যে কোনো গাড়ির ক্ষেত্রেই মেনটেনেন্স এর মধ্যে পড়ে। এগুলো নিয়ে আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। আর মূল হচ্ছে আমাদের তাহলে চার্জারের ক্ষেত্রে দুরকম ফল্ট, ওভার কারেন্ট ফল্ট আর ওভার ভোল্টেজ ফল্ট। এছাড়া অনেকে ওভার হিটিং ফল্ট বলতে পারে। ওভার হিটিং ফল্ট এর মূল কারণ হচ্ছে ওভার কারেন্ট বা টেম্পারেচার ইস্যু, যেটাও হয় সেটাও ওভার কারেন্টের জন্যই হয়। এছাড়াও আমাদের নর্মাল কম্পোনেন্ট যা আমরা ইউজ করছি, ডায়োড, ট্রানজিস্টার বা মসফেট, সেগুলো কিন্তু ডেলি ইউজের জন্য হিট হয়। সেই হিট যাতে ডিসিপেট করতে পারে তার জন্য আমাদেরকে জেনারেলি 2 হুইলার এবং 3 হুইলার সার্কিটে যেটা থাকে, হিট ডিসিপেট করার জন্য আমাদেরকে হিট সিঙ্ক দিতে হবে। হিট সিঙ্ক, ঠিক আছে, হিট সিঙ্ক দিলে আমাদের হিটটা ডিসিপেট করে যাবে ওই কম্পোনেন্টগুলোতে। এটা হচ্ছে মূল কাজ। আচ্ছা, কারো কিছু প্রশ্ন আছে? এবার আপনারা হচ্ছে সার্কিটটা সম্পর্কে যেহেতু জেনে গেছেন ডিটেলসে, তো আপনাদেরকে কি করতে হবে, কোনো কম্পোনেন্টে যদি কিছু এরর হয়, ধরুন আপনি হচ্ছে এই ট্রান্সফরমার থেকে সাপ্লাই পাচ্ছেন, কিন্তু এসি টু ডিসি কনভার্টার থেকে সাপ্লাই পাচ্ছেন না, মানে এসি টু ডিসি কনভার্টারের পরে সাপ্লাই কিছু পাচ্ছেন না। প্রথমত দেখতে হবে আপনি প্রপার মাল্টিমিটারে সেট করছেন কিনা, মানে মাল্টিমিটারে ট্রান্সফরমারে আপনি এসি দেখছেন, কিন্তু এসি টু ডিসি কনভার্টার পরে আপনাকে কি ডিসি দেখতে হবে, তো ডিসি কনভার্ট হয়ে গেছে, তাহলে ডিসিতে চেক করছেন কিনা সেটা দেখতে হবে। তারপরেও যদি আপনি ডিজায়ার আউটপুট না পান, ধরুন 60 ভোল্ট ডিসি পাওয়া উচিত, 60 ভোল্ট ডিসি যদি আপনি মাল্টিমিটার থেকে রিডিং দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে আমার এসি টু ডিসি কনভার্টারে কিছু একটা ভুল আছে, মানে কিছুটা খারাপ হয়ে গেছে হতে পারে। তখন আমাকে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা দেখতে হবে। আর যদি মানে এরকম সিরিয়ালি আমরা চেক করে করে যাবো, ধরুন ডিসি টু ডিসি কনভার্টার ওকে আছে, তারপরে আমরা ডিসি টু ডিসি কনভার্টার চেক করবো যে এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি কিনা। ধরুন ডিসি টু ডিসি কনভার্টার ওকে আছে, কোনোভাবে ক্যাপাসিটারটা দেখা গেছে শর্ট সার্কিট হয়ে গেছে। ক্যাপাসিটার যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে ও পুরোটাই এদিকে পাস করে দিচ্ছে, ও ব্যাটারিতে কিছু যেতেই দিচ্ছে না, সেটাও হতে পারে। তো আপনারা যেহেতু সার্কিটটা জেনে গেছেন ভালো করে, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টকে কোথায় কিভাবে চেক করতে হবে সেটা বুঝে গেছেন। এবার কম্পোনেন্টগুলো ভালো আছে কিনা সেটা চেক করতে গেলে কি করতে হবে, সেটা আপনাদের অলরেডি ডিসকাশন হয়ে গেছে, যে মসফেট ভালো আছে কিনা কিভাবে চেক করবো, ডায়োড ভালো আছে কিনা কিভাবে চেক করবো, মসফেট ভালো আছে কিনা কিভাবে চেক করবো, সেটা বলুন। আলোচনা হয়েছে তো অলরেডি ফার্স্ট সেমিস্টারে। বলে দিচ্ছি আমি একবার তাও। মসফেট গুলো 2 রকমের হয়, একটা হচ্ছে আমাদের এন চ্যানেল মসফেট, আর হচ্ছে পি চ্যানেল মসফেট, তাই না? তো প্রথমে হচ্ছে আমাদের মাল্টিমিটারের কালার দিয়ে দেখাই। ধরুন মাল্টিমিটার, একটা লাল তার বেরিয়েছে আর একটা কালো তার বেরিয়েছে, ঠিক আছে। মাল্টিমিটারের লাল তারটাকে, এটা যদি মসফেট হয়
গেট ড্রেন সোর্স, ঠিক আছে। মাল্টিমিটার লাল তারটাকে আমরা হচ্ছে সোর্সে ঠেকাবো প্রথমে, ঠিক আছে। আর ব্ল্যাক তারটা সেটা হচ্ছে ড্রেনে ঠেকাবো। হলো, যদি আমরা দেখি মানে গেট টু ড্রেন, সোর্স টু ড্রেন, সোর্স টু ড্রেনের মধ্যে কি বললাম, একটা ডায়োড থাকে। আর ডায়োড থাকা মানে আমরা হচ্ছে 0.4 থেকে 0.7 একটা ভোল্টেজ পাবো, যেটা ডায়োডের আমরা হচ্ছে সেই ফরওয়ার্ড ভোল্টেজে ডায়োডকে কানেক্ট করলে দেখতে পাই, ঠিক আছে। ফরওয়ার্ড ভোল্টেজে ডায়োডের এটাকে আমরা বলি ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে। এই ভোল্টেজটা আমরা দেখতে পাবো 0.4 ভোল্ট থেকে 0.7 ভোল্ট সোর্স থেকে ড্রেনের মধ্যে যদি কানেক্ট করি, তা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ডায়োডটা ভালো আছে। এটা হচ্ছে আমরা বডি ডায়োডটাকে চেক করলাম। আর যদি মসফেটটা ওকে আছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে, আমরা গেটে রেডটাকে দেবো, রেডটাকে নিয়ে যাবো গেটে, আর ব্ল্যাকটাকে সোর্সে দেবো, ব্ল্যাকটাকে আমরা সোর্সে দেবো, ঠিক আছে। এটা করলে মসফেটটা অন হবে, কারণ গেটে আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি আর সোর্সে নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ডায়োডটা অন, এই মসফেটটা অন অবস্থায়। ওটা আমি চেক করতে পারি, ধরুন সোর্সে কিছু দিলাম আর সোর্সে একটা পজিটিভ সাপ্লাই দিচ্ছি, দিয়ে একটা এলইডি দিচ্ছি, দিয়ে একটা ড্রেনে সাপ্লাই দিয়ে দিচ্ছি, তাহলে এলইডিটা জ্বলবে কেন, কারণ গেটে আমি অলরেডি একটা পজিটিভ সাপ্লাই দিয়ে রেখেছি। আর অফ অবস্থা মানে উল্টো দিতে হবে। উল্টো মানে হচ্ছে ধরুন গেটে আমি কিছু সাপ্লাই দিলাম না, ড্রোন থেকে সোর্স অবস্থায় নর্মালি এলইডিটা জ্বলবে না। এইভাবে চেক করতে পারি মসফেটটা ভালো আছে কি খারাপ আছে, ঠিক আছে। তাহলে এরকম একটা আমরা ইয়ে করতে পারি। ধরুন আপনি কি কি মেজার করছেন, মসফেটটা যদি ভালো হয় তাহলে আপনি রেজাল্টগুলো দেখতে পাবেন। মসফেটে যদি ফল্ট হয়, ধরুন ড্রেন থেকে সোর্স চেক করছেন, এটা ওপেন অবস্থায় অফ থাকবে, আর ফল্ট হলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, মানে আপনি কন্টিনিউটি টেস্ট করলে শর্ট দেখতে পাবে। আর আচ্ছা বডি ডায়োডটা দেখালাম অলরেডি উপরে, সোর্স টু ড্রেনের মধ্যে কানেক্ট করলে যদি এক ডিরেকশানে ওয়ান ডিরেকশানে হচ্ছে আপনি 0.4 থেকে 0.7 ভোল্টেজ পান, তাহলে এটা ভালো আছে। আর যদি বোথ ডিরেকশানেই পান তাহলে ফল্ট আছে, ঠিক আছে। আর গেট কন্ট্রোল, গেটে আমি যদি পজিটিভ সাপ্লাই দিই তাহলে মসফেটটা অন হবে, টার্ন অন, এটা এলইডি দিয়ে আমরা দেখতে পারবো। আর এটা যদি কোনো চেঞ্জ না হয় তাহলে মসফেটটা খারাপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে মসফেটের ফল্ট ডিটেকশনের বেসিক প্রসিডিওর। ক্লিয়ার? কারো কিছু প্রশ্ন আছে, কোনো ডাউট আছে কারো? গৌতমবাবু আপনি যে প্রশ্নটা করেছিলেন, একটা প্রশ্নের আশা করছি উত্তর দিতে পেরেছি, আর একটা প্রশ্ন আপনি যেমন গৌরববাবু বললেন। স্যার আরেকটা আমার প্রশ্ন ছিল, ধরুন আমার হাতে একটা ইভির একটা চার্জার আছে, চার্জার মেশিন, যেটা আমি ওই সাপ্লাইয়ে দিচ্ছি না, সাপ্লাই থেকে যেটা ব্যাটারি চার্জ হবে না, তিনটে পয়েন্ট আছে, তো মাঝে আর্থিং আছে আর পজিটিভ নেগেটিভ আছে। হ্যাঁ, এটা ভালো আছে কিনা মাল্টিমিটারতে কিভাবে চেক করব? আপনার কাছে 20 ওয়াটের চার্জার আছে? ইভি যে 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের আছে, 60 ভোল্টের ব্যাটারি চার্জ 60 ভোল্টের চার্জার আছে। প্রথমত চার্জারের ওই একটা কোণে একটা লাল লাইট জ্বলে, ওইটা কি জ্বলছে? আর লাইটটাই জ্বলেনি চার্জ দেওয়ার পরে। যদি কোনো লাল লাইট থাকে তাহলে সেটা যদি জ্বলে তাহলে চার্জারটা ভালো আছে, ওটা বেসিক বাইরে থেকে বোঝা যাবে। লাল লাইটটাই জ্বলছে না স্যার। লাল লাইটটা জ্বলছে না, তার মানে কিছু একটা ফল্ট হয়েছে। এবার সার্কিটটা তাহলে আপনাকে খুলে ফেলতে হবে। 4 অ্যাম্পিয়ারের চার্জার। বুঝতে পেরেছি, ওটা খুলে ফেলতে হবে। প্রথমত চার্জার বোর্ড থেকে আপনি চার্জারটা খুলে ফেললেন, খুলে ফেলার পরে
আপনি কন্টিনিউটি টেস্ট করতে পারেন। ঠিক আছে, কি কি কন্টিনিউটি টেস্ট করবেন? ট্রান্সফর্মার দেখতে পাবেন, ট্রান্সফর্মারের দুটো টার্মিনাল, সে দুটো কন্টিনিউটি টেস্ট করতে পারেন। তারপরে ডিসি টু ডিসি কনভার্টার আছে, সেই দুটো টার্মিনালের মানে বেসিক কন্টিনিউটি টেস্ট করে দেখতে পাবেন যে প্রথম কানেকশন খুলে গেছে কিনা। ঠিক আছে, এবারে কন্টিনিউটি টেস্ট করার পরে আপনাকে সাপ্লাই দিয়ে টেস্ট করতে হবে। সাপ্লাই দিয়ে যখন টেস্ট করবেন, সাপ্লাই দিয়ে মাল্টিমিটারে দেখবেন যে ট্রান্সফর্মারের স্টেপ ডাউন হচ্ছে কিনা, ওইটা সবসময় মাথায় সাবধানে রেখে কাজ করবেন। কারণ ট্রান্সফর্মারের যখন ঢুকছে তখন কিন্তু 230 ভোল্ট, শক খেয়ে যেতে পারেন। আউটপুট যখন বেরোচ্ছে তখন 60 ভোল্ট, সেটাতে আপনি শক খাবেন না। ঠিক আছে, ওই 60-70 ভোল্টের উপরে উঠলে, জেনারেলি 80-90 ভোল্ট হলে তখন শক খায় মানুষ। তো ট্রান্সফর্মারের আগে যেন কোনোভাবে হাত না লাগে, ট্রান্সফর্মারের পরে আপনি যা খুশি টেস্ট করতে পারেন। ট্রান্সফর্মারের পরে দেখবেন ডায়োড, ওই ডায়োডগুলো আছে, 4টে ডায়োড থাকবে বা মসফেট থাকতে পারে। ঠিক আছে, সেই মসফেটগুলো তারপর তার আউটপুট আসছে কিনা সেটা দেখলেন, কোনো একটা জায়গায় ফল্ট থাকবেই। এবার জেনারেলি পুরোনো দিনের চার্জারগুলো, সেগুলো হচ্ছে ওই পিসিবি বোর্ডে সব ওই রাং দিয়ে, তাতাল দিয়ে করে ঝালাই করে আমরা ওরা বানাতো, মানে কিছুটা ম্যানুয়াল করে বানানো হতো। কিন্তু এখনকার দিনে যে চার্জার সার্কিটগুলো আসছে মার্কেটে, সেগুলো সমস্ত কিছু কিন্তু একদম খুব মিনিমাম স্পেস যাতে ইউটিলাইজ করা যায়, সেই কারণে একদম পিসিবি বোর্ডে ঢালাই করে একদম আসছে মার্কেটে। সেগুলোতে কম্পোনেন্ট খুলে কম্পোনেন্ট লাগানো কিন্তু খুব চাপের ব্যাপার, কিন্তু আপনি ফল্ট ডিটেকশন করতেই পারবেন, যে কোথায় ফল্ট হয়েছে সেটা আপনি করতেই পারবেন। ঠিক আছে, যে মানে ওই কানেকশন ডায়াগ্রামের সাথে আপনাকে লিঙ্ক করে খুঁজে বার করতে হবে কোন টার্মিনালটা কোথায় গেছে, সেইটুকু খুঁজে বের করে নিতে পারলে আপনি বুঝে যাবেন যে আলটিমেট কোথায় আমাদের ফল্টটা হয়েছে।